in the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. এদিকে আবারও ডোনাল্ড ট্রাম্প কেঁপে গিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ দেখে ভয়ঙ্কর রূপ নিয়েছে সে। তাহলে কি আবারও ক্ষমতায় বসতে যাচ্ছে শেখ হাসিনা? ডক্টর ইউনূসের ভাগ্য পরিবর্তন করে দেয় এবার আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে ইউএসএইড এর অনুদান নিয়ে এখন রীতিমতো ঝড় বইছে। মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে, রাস্তায় বেরোতে পারে না। এইখানে রামদাও নিয়ে করে, ওইখানে ছুরি নিয়ে করে, ওইখানে হুমকি দেয়, ওই জায়গায় ফোন করে। ট্রাম্প একটা রহস্যের সৃষ্টি করলেন লাস্ট মোমেন্টে অনেক কথার মধ্যে, যে একটা মানুষের জন্য বা দলের জন্য এর চেয়ে খারাপ ফিলিংস কি হতে পারে? যে জিনিসটার জন্য এত বছর অপেক্ষা, এত আশা, এত কল্পনা, এত আয়োজন মাইনাস হওয়ার পথে। বাংলাদেশেই চাপে মোহাম্মদ ইউনূস। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির প্রধান উপদেষ্টার অফিসের সামনে অবস্থানের ডাক। অন্যদিকে ইউনূস সরকারের বিরুদ্ধে সরব বাংলাদেশের নাগরিক কমিটি। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের হাতে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পকে তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয়। তাদের একজন প্রধানমন্ত্রী আছে, নরেন্দ্র মোদী, একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন, এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইউনূসের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করবেন, বা ভবিষ্যতের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবেন। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প গতকাল একটি বুলি আর একটি আওয়াজ ছুড়ে দিয়েছেন বাংলাদেশের উপরে, আর সেই আওয়াজ নিয়ে এখন হইচই চলছে সোশ্যাল মিডিয়া সহ সকল রাজনৈতিক অঙ্গনে। একটা সরকার পরিবর্তন হলে বোঝা যায় যে কি পরিমাণ দুর্নীতি, লুটপাট, বিদেশি সহযোগিতা আসলে এই দেশটাতে আসে। যখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন, দ্যাট মিনস ঘটনা সত্য। এক আশ্চর্যজনক ঘটনা বাংলাদেশকে নিয়ে কঠিন এক লারা দিছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের এই লারাতে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে একটা হুমকার দেয় এবং বাংলাদেশকে নিয়ে নতুন করে মন্তব্য করে। এই মন্তব্যটি হওয়ার পর সারা দেশ এক প্রকার উলট পালটের মতো হয়ে গিয়েছে। এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সব কিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকটি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর বাংলাদেশে কি হচ্ছে, ডক্টর ইউনূসের উপর কি প্রভাব পড়েছে, এবং এইসব বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনূস তিনি কি মন্তব্য করেন। তার মন্তব্য দেখেও কিন্তু সারা বিশ্ব অবাক হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো। সেই ক্লিপগুলোও দেখে যাবেন, কেউ মিস করবেন না। আমি আবারও বলতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। একটা সরকার পরিবর্তন হলে বোঝা যায় যে কি পরিমাণ দুর্নীতি, লুটপাট, বিদেশি সহযোগিতা আসলে এই দেশটাতে আসে। দেশের আভ্যন্তরীণ সম্পদ তো লুটপাট হয়ই, বিদেশ থেকে বিলিয়নস অফ ডলার আসে, মিলিয়নস অফ ডলার আসে। এই ডলারগুলা বিদেশিরা মনে করে এই দেশের মানুষের কল্যাণে, উন্নয়নে, গরিব মানুষের ভাগ্য বদলে, চিকিৎসা, স্বাস্থ্যে, নারীদের জন্য, এতিমদের জন্য নানান দেশ অনেক কিছু সহযোগিতা করে। কিন্তু এগুলো আসলে কারা পায়? বাংলাদেশের গণমাধ্যম বলে আমরা বিশ্বাস করি না, মনে করি সরকার পরিবর্তন হয়েছে, দেন হয়তো নতুন সরকারের তাবেদারি করছে। কিন্তু যখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন, দ্যাট মিনস ঘটনা সত্য। এক আশ্চর্যজনক ঘটনা বাংলাদেশকে নিয়ে কঠিন এক লারা দিছে। আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পর পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন অনুদান ছিল এগুলো বন্ধ করে দিছে। এবার বন্ধের পর কি কি বন্ধ করছে, কেন বন্ধ করছে, অনেক দৃশ্যপট সামনে আসছে। এর মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একটি সংস্থা 29 মিলিয়ন ডলার, 348 কোটি টাকা তারা নিয়েছিল। কিন্তু সেই সংস্থার নাম কেউ শোনেন নাই বলে মন্তব্য ট্রাম্পের। আর সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন বলে জানিয়েছেন তিনি। গতকালকে হোয়াইট হাউসে যখন বক্তব্য দিচ্ছিলেন, তার বক্তব্যের এক ফাঁকে তিনি এই তথ্য দিলেন। তিনি বলছেন যে বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে 29 বিলিয়ন ডলার এমন এক সংস্থার কাছে গেছে যার নাম কেউ শোনে নাই। ছোট একটি সংস্থা, এখান থেকে $10,000, সেখান থেকে $10,000 পায়। সেইখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একাই 29 মিলিয়ন ডলার কিভাবে গেল?
আর সেই সংস্থায় 2 জন কাজ করেন এবং তিনি বলছেন, আমি মনে করি সেই 2 জন কর্মী দারুণ খুশি, কারণ তারা অনেক ধনী। শীঘ্রই ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য। ট্রাম্পের বক্তব্য আমরা যদি দেখি যে বাংলাদেশে বিভিন্ন প্রকল্প যখন বাতিল হচ্ছে, এগুলার পিছনে মূল রিজন কি? টাকাগুলা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। এখন এই 2টা সংস্থা কারা? কয়েকটা পত্রিকা আমরা দেখছি, কয়েকটা নাম দিছে। এখন আমি শিওর না, আমি সম্ভবত আপনার একটা পত্রিকা দেখলাম, একটা নাম হচ্ছে আপনার ইউএসএইডস এর টাকা নেওয়া CEPPS, আর আরেকটা হচ্ছে আপনার IFES, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেম, মানে ভোটিং পদ্ধতিকে শক্তিশালী করার জন্য। এখন এই টাকাটা আমেরিকা থেকে যখন আসছে, সরকারের মাধ্যমেই অথবা বেসরকারি মাধ্যমে ঢুকছে, যেখানে একটা অনুসন্ধান ছিল, প্রতিবেদন ছিল, কিন্তু এত কিছু ফাঁকি দিয়ে বাংলাদেশে কত বড় বাটপার টাকাই না মাইরা দিতে পারে। আমেরিকার একটা ইনভেস্টিগেশন থাকে, তারা যেখানে যা দেয়, বাট সব ইনভেস্টিগেশনকে ছাপিয়ে ঘটনা ঘটাই দিছে। আমার মনে হয় সরকারের উচিত, মানে যারা প্রকৃত এই ঘটনার টাকাটা আনছে, এই টাকাটা এদের কাছ থেকে বের করা, চিপা দিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে, USAID এর অনুদান নিয়ে এখন রীতিমতো ঝড় বইছে একই সঙ্গে ভারত এবং বাংলাদেশে। তিনি যে বললেন যে বাংলাদেশে $29 মিলিয়ন দেওয়া হয়েছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করানোর জন্য USAID এর ফান্ড থেকে, এবং একই কথা বলেছেন যে ভারতেও ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য $21 মিলিয়ন দেওয়া হয়েছে। এই জায়গা থেকে আমাদের প্রথম প্রশ্নে খুঁজতে হবে, উত্তরটি খুঁজতে হবে, ট্রাম্পের স্বার্থ আসলে কি? তিনি যে এই ধরনের বোম ব্লাস্টিং কথাবার্তা বলেছেন, তিনি কি বাংলাদেশ নিয়ে খুব চিন্তিত, বাংলাদেশের রাজনীতি নিয়ে? 2 হচ্ছে, আসলে এই $29 মিলিয়ন বাংলাদেশের কার পকেটে গেল, কি কাজে ব্যয় হয়েছিল? 3 হচ্ছে, ভারতের জন্য যে $21 মিলিয়ন দেওয়া হয়েছিল, সেই টাকাটি কি আসলে ভারতে গিয়েছিল, নাকি এখানে কোনো ধরনের ওভারল্যাপিং হচ্ছে অথবা কোনো ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প অন্তত এই অর্থকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব বেশি চিন্তিত নন। তিনি তার দেশের অবস্থা নিয়ে রাজনীতি করছেন। যেই টাকাগুলো দেয়া হচ্ছে অন্যান্য দেশে অনুদান হিসেবে, সেই টাকা তো যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা, এবং তিনি বলছে যে তার নিজের দেশের মানুষের কষ্টার্জিত অর্থ কেন অন্য দেশের জন্য ব্যয় করা হবে, কি কাজে? এবং তিনি একই সঙ্গে বোঝাতে চাইছেন এটুকু যে ডিপ স্টেট নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে, সেই ডিপ স্টেটের সঙ্গে তিনি আসলে একমত নন, তার দল এতে বিশ্বাসী নয়। বাইডেন প্রশাসনই ডিপ স্টেট নিয়ে খেলাধুলা করেছে বিভিন্ন জায়গায়, এবং তার অংশ হিসেবে বাংলাদেশেও শেখ হাসিনা সরকারের পতনের জন্য এই টাকা বা এই বিশাল অঙ্কের যে অনুদান সেটি ব্যয় হতে পারে। এবং একই সঙ্গে ভারতের বিষয়টিও ভারত ক্লিয়ার করার চেষ্টা করেছে। সেগুলো কি আমি একদিন আগে আপনাদেরকে জানিয়েছি, ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট নিয়ে, যে তারা অনুসন্ধানে একটি রিপোর্ট করেছে এই $21 মিলিয়ন আসলে ভারতে গেছে নাকি বাংলাদেশে এসেছে। একটু যদি আমরা পয়েন্ট ধরে ধরে আলোচনা করি, বিষয়টা ক্লিয়ার হবে। এবং টাকাটি আসলে কে নিয়েছে বাংলাদেশে? তিনি যে বললেন বাংলাদেশে একটি ভুইফোর সংগঠন বা সংস্থা, যেখানে মানে মাত্র 2 জন ব্যক্তি কাজ করেন, এবং যে প্রতিষ্ঠানটি ওখান থেকে $10,000 এখান থেকে $10,000 নিয়ে চলতো, তারা হঠাৎ করে $29 মিলিয়ন পেয়ে গেল, তারা তো অনেক ধনী হয়ে গেল। এবং তিনি এও কটাক্ষ করে বলছেন ব্যঙ্গ করে যে তাদেরকে নিয়ে তো বিশ্বের নাম করা কোনো বিজনেস ম্যাগাজিনে প্রচ্ছদ কাহিনী হবে। একবারে খারাপ বলেননি। USAID এর যে $29 মিলিয়ন কথা বলা হচ্ছে, ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতকে যে $21 মিলিয়ন কথা কদিন আগে ডোনাল্ড ট্রাম্প কয়েকবার করে উচ্চারণ করলেন, সেটি আসলে কোথায় গেছে এ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তারা বলল যে এই $21 মিলিয়ন আসলে বাংলাদেশে গেছে, ভারতে নয়। তারা কিভাবে 2 4 মেলালো এবং বাংলাদেশে
কার কাছে এই টাকাটি এসেছে তারাও সেটি বলে দিয়েছে এবং দাবি করেছে এবং কমেন্টও নিয়েছে। যাকে অভিযুক্ত করা হচ্ছে, অভিযুক্ত ঠিক নয়, মানে যারা এই টাকাটি পেয়েছে তাদের বক্তব্য নিয়েছে সাংবাদিকতার নর্মস হিসেবে। এই $29 মিলিয়ন বা $21 মিলিয়ন সঙ্গে যার নামটি আলোচনা উঠে এসেছে, প্রথমত ইন্ডিয়ান এক্সপ্রেসে তার নামটি আলোচনায় এনেছে। তিনি হচ্ছেন অধ্যাপক আইনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রো গভর্নেন্স রিসার্চ MGR প্রোগ্রামের পরিচালক। তিনি যে USAID এর অনুদানে টাকা মানে কাজ করছেন সেটি অকপটে স্বীকার করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে। তবে ডোনাল্ড ট্রাম্প যে $29 মিলিয়ন কথা নতুন করে জানালেন, নতুন করে আবারও বললেন আর কি, সেটিকে তিনি ডিফেন্ড করার জন্য তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আমার নামটি আলোচনা আসছে, আমি এই ধরনের কোনো প্রকল্পের সঙ্গে জড়িত নয়। মানে ডোনাল্ড ট্রাম্প যেই প্রোগ্রামে কথা বলেছেন, স্ট্রেনথেন দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ, তিনি বলছেন যে স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ কর্মসূচির সাথে MGR অর্থাৎ তিনি যেই প্রোগ্রামে কাজ করছেন কিংবা DFTP কিংবা সেভের কোনো সম্পর্ক নেই। আমরা একদিনের জন্য এই প্রোগ্রামে কাজ করিনি। DFTP কিংবা সেভ প্রোগ্রাম সম্পূর্ণ একাডেমিক, শিক্ষামূলক এবং তরুণ শিক্ষক শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি, গণতন্ত্র কিংবা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ইত্যাদির উপর গুরুত্ব দিয়ে থাকে। তিনি কিন্তু বলছেন যে এটা একাডেমিক, আবার তিনি বলছেন গণতন্ত্রকে শক্তিশালী করতে ইত্যাদি ইত্যাদি কাজ করে থাকি আমরা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি যেটি বলেছিলেন এবং যেই স্ট্যাটাসটি ইন্ডিয়ান এক্সপ্রেসে তুলে ধরা হয়েছে তার ফেসবুকের স্ট্যাটাসটি, অর্থাৎ শেখ হাসিনা পতনের পর গত 2024-এর 11 সেপ্টেম্বর তিনি লিখছেন, এটা হঠাৎ করে আসা বসন্ত নয়। শেখ হাসিনা পতনের যে আন্দোলন বা পতনের বিষয়টি, তিনি বলছেন যে যুব গণতান্ত্রিক নেতৃত্ব এবং নাগরিক অংশগ্রহণ বাড়ানোর জন্য সরাসরি 221টি কর্মপ্রকল্প এবং 170টি গণতন্ত্র সেশনের মাধ্যমে 10,264টি বিশ্ববিদ্যালয়ের যুবকদের কাছে তাদের এই মেসেজ বা কার্যক্রম পৌঁছে গেছে। এবং তিনি স্বীকার করেছেন নাগরিক প্রকল্পের অধীনে IFES এবং USAID বাংলাদেশের যে উদার সমর্থন এবং অংশীদারিত্ব ভিত্তিতে কাজ করছে, এটি তার সঙ্গে জড়িত। এইবার আসি আইনুল হক যেটির দাবি করছেন, যেই প্রোগ্রামের নাগরিক প্রজেক্ট, সেটিকে কেন্দ্র করে USAID আসলে কত টাকা দিয়েছিল তার প্রমাণটি পাওয়া যায় USAIDর বাংলাদেশের পলিটিক্যাল প্রসেস অ্যাডভাইজার লুবাইন মাসুম তার লিঙ্কডইন পোস্টে দিচ্ছেন বা লিখেছেন, এটা 2 মাস আগে, it is one of the 3 prime partners along with IRI and IFES under the USAID funded $21 million CEPPS and Nagorik project. এইবার ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবির ভিত্তিতে এটুকু বলা যায় যে বাংলাদেশে যদি $29 মিলিয়ন আসে, ভারতের জন্য $21 মিলিয়ন আসলে কিছুই না। তারপরও আমরা জানি না আসলে ওভারল্যাপিংটা কোথায় হচ্ছে, জটিলতাটা কোথায় হচ্ছে। তবে আইনুল হক যে USAID টাকায়, মোটা অঙ্কের টাকায় কাজ করছেন, এটি বোঝা যায় স্পষ্ট। এখন প্রশ্ন উঠতে পারে যে USAID তো কত জায়গাতে কত প্রকল্পে অনুদান দিয়েছে, তো অধ্যাপক আইনুল হকও সেভাবে কাজ করেছেন, হতে পারে। কিন্তু নাগরিক প্রজেক্টের কথা আসছে এখানে, যেটি অধ্যাপক আইনুল হক নিজে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন। আবার লুবাইন মাসুম USAID এর পলিটিক্যাল প্রসেস অ্যাডভাইজার, তিনি স্পষ্টত লিখেছেন তার লিঙ্কডইন পোস্টে, এখনো খুঁজলে পাওয়া যাবে। হয়তো এখানে একটু জটিলতা রয়েছে যে $29 মিলিয়ন বা $21 মিলিয়ন কোনটি আসলে বাংলাদেশে এসেছে। এই নিয়ে যুক্তিতর্ক চলতে পারে, যুক্তি কোন অঙ্কের পক্ষে
আবার ডোনাল্ড ট্রাম্প কি নিজে গুলিয়ে ফেলছেন নাকি একেবারে বস্তুনিষ্ঠ তথ্য দিচ্ছেন, সেসব প্রশ্নও সামনে আসতে পারে। তবে বাংলাদেশে যে ইউএসএইডের ফান্ডিংয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কিছু একটা হয়েছে, এটুকু আমরা মোটামুটি একটা বিশ্বাসযোগ্য জায়গায় আপাতত পৌঁছাতে পারি। বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো, সেই কাঠামোকে শক্তিশালী করার জন্য $29 মিলিয়ন ইউএসএইড দিয়েছিল এবং একটা নাম সর্বস্ব কোম্পানিকে দিয়েছিল যাদের কোনো খ্যাতি নেই, নাম নেই, যশ নেই, এবং যে প্রতিষ্ঠান বলতে একটা এনজিওকে দিয়েছিল, সেই এনজিওতে মাত্র 2 জন মানুষ কাজ করে। এই চাঞ্চল্যকর তথ্যটি ডোনাল্ড ট্রাম্প নিজেই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই ফাঁস করে দিয়েছেন। এখন পর্যন্ত তিনি সরাসরি সেই প্রতিষ্ঠানের নাম এবং ব্যক্তির নাম বলেননি। কি বললেন ডোনাল্ড ট্রাম্প? তার ফলে উদ্ভূত পরিস্থিতি কোন দিকে যাবে তিনি বললেন তারা $29 মিলিয়ন, 350 কোটি টাকারও বেশি যেটি পেয়েছে, তারা একটা চেক পেয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, ধরেন আপনার একটা ছোট ফার্ম আছে, আপনি এখান থেকে $10,000, ওখান থেকে $10,000 এমন করে হয়তো পেতেন, আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একেবারে $29 মিলিয়ন পেয়ে গেলেন, অথচ সেই প্রতিষ্ঠানটিতে কাজ করে মাত্র 2 জন ব্যক্তি। এই কথাটি ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে যেটি বলেছেন, সেই ভাষণের বাংলা অর্থ করলে সেটি দাঁড়ায়। এরপর তিনি বলেছেন মাত্র 2 জন মানুষ, আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি, তারা বিরাট ধনী হয়ে গেছে। এমন বিশাল প্রতারণার মাধ্যমে টাকা অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনীতির ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবিও ছাপা হতে পারে। তিনি কটাক্ষ করে বলেছেন এই দুজনকে উদ্দেশ্য করে যে হঠাৎ করে $10,000 একটা প্রতিষ্ঠান সেটি যখন $29 মিলিয়ন পেয়ে যায় এবং সেটা বাংলাদেশের রাজনৈতিক খাতকে শক্তিশালী করার জন্য, সেই ফান্ডে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য এনজিও কি ভূমিকা পালন করবে, এনজিওর কি দায় এমন যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে হবে। তার মানে এই 350 কোটি টাকা নিয়ে লোপাট করে দেয়া হয়েছে, নাকি এই 350 কোটি টাকা ভাগ বাটোয়ারা হয়েছে? অনেকে বলছেন, বিতর্কের শুরুটা এখান থেকেই, ডোনাল্ড ট্রাম্পের এই কথার সুর ধরে বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত যারা, তারা বলার চেষ্টা করছেন যে এই টাকাটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে এই টাকাটা ব্যবহার করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন জায়গা থেকে এসেছে, এমন আলোচনা চতুর্দিকে চলছে। আসলেই কি সত্যি শেখ হাসিনা সরকারের পতনের পেছনে কি এই 350 কোটি টাকা ব্যয় করা হয়েছে? ডোনাল্ড ট্রাম্প যেভাবে কটাক্ষ করে বললেন যে 2 জন ব্যক্তি মাত্র কাজ করে একটা এনজিওতে, মাত্র 2 জন ব্যক্তি কাজ করে, চিন্তা করা যায় সেটি কি এনজিও হওয়ার কথা? এনজিওর কাঠামোতে সেটি কোনোভাবে এনজিও হওয়ার কথা নয় যদি সেখানে মাত্র 2 জন লোক কাজ করে, কারণ তার নিবন্ধ এনজিও হিসেবে সার্টিফিকেট পাওয়ারই কথা নয়, এনজিও হিসেবে তার নিবন্ধনই হবে না যদি সেখানে মাত্র 2 জন লোক কাজ করে। সেখানে সেরকম একটা প্রতিষ্ঠানের কথা ডোনাল্ড ট্রাম্প বললেন যেখানে মাত্র 2 জন লোক কাজ করেন এবং তারা অখ্যাত একটা কোম্পানি, যাদের পূর্ব অভিজ্ঞতা নেই, যাদের কোনো নাম যশ নেই, খ্যাতি নেই, বড় কাজ করার অভিজ্ঞতা নেই, সর্বোচ্চ $10,000 কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই কোম্পানিকে ইউএসএইড বাইডেন প্রশাসনের থেকে, বাইডেন প্রশাসনের হয়ে ইউএসএইডের মাধ্যমে $29 মিলিয়ন দেয়া হয়েছে, যে সহায়তাটা ডোনাল্ড ট্রাম্প এসে পরবর্তীতে দেওয়ার জন্য বাতিল করে দিয়েছেন। পরবর্তীতে আবারও দেওয়ার কথা ছিল, এই সহায়তা তিনি বাতিল করে দিয়েছেন। বাতিল করে দেওয়ার কারণ হচ্ছে তিনি বলেছেন যে আমার দেশের ভ্যাট ট্যাক্সের অর্জিত টাকা অন্য দেশের রাজনীতি, গণতন্ত্র এগুলো উদ্ধার করতে আমি কেন ব্যয় করব, সেই কারণে তিনি সেটা বাতিল করে
করে দিয়েছেন। বাতিল করে দিতেই পারেন, সেটা তার ইচ্ছা, তার খায়েশ। কিন্তু তিনি যে কথাটা বললেন, যে প্রতিষ্ঠানের কথা বললেন, আপনারা কি একটু ভেবে পাচ্ছেন সেই প্রতিষ্ঠানটা কোন প্রতিষ্ঠান? কোন প্রতিষ্ঠানে এরকম মাত্র 2 জন করে মানুষ কাজ করে? কোন প্রতিষ্ঠানের সঙ্গে আমেরিকা এবং ইউএসএড এর খুব ভালো সম্পর্ক থাকতে পারে? সম্ভবত একটু মাথা ঘামালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণের পরে হয়তো 2-1 দিনের মধ্যে এটা নিয়ে প্রকাশ্যে লেখালেখিও শুরু হবে। একটু ভাবুন, ভেবে যদি কুল কিনারা করতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রশ্ন আরও একটি রাখতে চাই যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বললেন গণতন্ত্র এবং রাজনীতিকে মজবুত করার জন্য এই টাকাটা দেয়া হয়েছে, বাংলাদেশের রাজনীতি মজবুত করার কোন খাতে এই টাকাটা খরচ হয়েছে সেটার কোনো নজির আমরা দেখেছি কিনা, সেটার কোনো দৃশ্যমান ব্যাপার আমরা কোথাও দেখেছি কিনা, নাকি এটা সরকার, শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, যার ফলে জুলাই অভ্যুত্থান যে এত বড় একটা অভ্যুত্থান, যদি এই টাকার, এই এনজিওর এই টাকার ব্যাপারটা সত্য হয়ে যায় তাহলে জুলাই বিপ্লবের যে গর্ব, জুলাই বিপ্লবের যে গর্বিত অধ্যায়। প্রিয় দর্শক, বাংলাদেশ যখন চায়নার দিকে ঝুঁকে যাচ্ছে, হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প গতকাল একটি বুলি আর একটি আওয়াজ ছুড়ে দিয়েছেন বাংলাদেশের উপরে, আর সেই আওয়াজ নিয়ে এখন হইচই চলছে সোশ্যাল মিডিয়া সহ সকল রাজনৈতিক অঙ্গনে। আওয়াজটা আপনাদের সামনে তুলে ধরছি ঢাকা পোস্ট থেকে। বাংলাদেশকে ইউএসএইড এর $29 মিলিয়ন কোন সংস্থা পেল? বাংলাদেশে কোন সংস্থা পেল $29 মিলিয়ন বাংলাদেশকে দিয়েছে, আর ভারতকে দিয়েছে $21 মিলিয়ন। সেটা খরচ করতে দিয়েছে ভারতের নির্বাচনে, জনগণকে নির্বাচনে সমৃদ্ধ বৃদ্ধির জন্য, মানুষকে নির্বাচনমুখী করার জন্য। এতে ইঙ্গিত করেছে যে ভারতের বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে দেওয়া হয়েছে, আর ইঙ্গিতটা এসেছে বাংলাদেশে হাসিনাকে বিতাড়িত করার জন্য। হাসিনা বিরুদ্ধে যে প্ল্যাটফর্মগুলা ছিল, যেই শক্তিগুলা ছিল, সেই শক্তিগুলার কাজকর্মকে চাঙ্গা করার জন্য, কাজগুলা চালিয়ে যাওয়ার জন্য, বিভিন্ন প্রশিক্ষণ, শিক্ষা, সেমিনার, বিভিন্ন কিছু করার জন্য আমেরিকা $29 মিলিয়ন খরচ করেছে। সেই টাকাটা খরচ করেছে ডোনাল্ড ট্রাম্পের আগে যেই সরকার ছিলেন জো বাইডেন। ওই জো বাইডেনকে উনি ঘায়েল করার জন্য বলুক, বা জো বাইডেনকে, তিনি যেহেতু কন্টেস্ট করে এসেছেন জো বাইডেনের সাথে, তাই জো বাইডেনের দলের সাথে ওনার যেহেতু এর আগের নির্বাচনেও একটা গন্ডগোল ছিল, তাই বাংলাদেশের মতন, এশিয়ার মতন রাজনৈতিক চরিত্রের কিছুটা চরিত্র কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আছে, যে বিজয়ের পরেও তার প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায় সেই জায়গাগুলা সে খুঁজে। আরেকটা খোঁজার বিশেষ কারণ হলো, চায়না যখন বাংলাদেশের প্রত্যেকটা বিরোধী দলের সাথে সুসম্পর্ক করছে, যখন চায়না গতকাল একটি অস্ত্র চুক্তি করেছে বাংলাদেশের সাথে, বাংলাদেশ এখন থেকে চায়না থেকে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, যত বিজেপি সহ যত বাহিনী আছে, সেই বাহিনীতে অত্যাধুনিক অস্ত্রগুলা চায়না সরবরাহ করবে বাংলাদেশকে, বাংলাদেশের সরকারকে। সেই ঘোষণাটার কিছুক্ষণ পরেই ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই ঘোষণা দিলেন যে $29 মিলিয়ন খরচ করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পিছনে। আমি ঢাকা পোস্ট থেকে আপনাদেরকে তুলে ধরছি নিউজটা। বাংলাদেশ SPL শীর্ষক এক প্রকল্পে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID $29 মিলিয়ন অর্থায়ন করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্প বলেছেন, এই তহবিল বাংলাদেশের একটি প্ল্যাটফর্ম পেয়েছে, সেখানে মাত্র 2 জন কর্মী কাজ করে, মাত্র 2 জন কর্মী কাজ করে এমন একটি প্ল্যাটফর্মকে তারা টাকাটা দিয়েছে, তাও $29 মিলিয়ন।
বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালীকরণের নামে এই তহবিলটি দেওয়া হয়। একটি সংস্থাতে মাত্র 2 জন মানুষ কাজ করে, আর ওই সংস্থাকে আমেরিকা 29 মিলিয়ন ডলার দিয়ে দিবে। এত কাঁচা কাজ আমেরিকার অ্যাম্বাসেডর, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট করবে, এটা আপনারাই বা কতটুকু বিশ্বাস করেন? এখন আসেন, শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গভর্নরদের নিয়ে আয়োজিত গভর্নর ওয়ার্কিং সেশন অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট FCCNC এর 16 ফেব্রুয়ারি জানায়, বাংলাদেশের জন্য USAID এর এই সহায়তা বাতিল করা হয়েছে। তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট হয়নি। একই দিন ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য 2,10,00,000 ডলারের কর্মসূচি বিশেষ 11টি দেশের আর্থিক সহায়তা স্থগিত করেছে DOJ। তারা এখন স্থগিত করেছে এই পাইপলাইনটি, যেভাবে তারা এই সহযোগিতাগুলা কন্টিনিউ দিয়ে আসতেন। ভারতকে 2,10,00,000 মানে 21 মিলিয়ন মার্কিন ডলার, আর বাংলাদেশকে ভারতের চাইতে বেশি 29 মিলিয়ন মার্কিন ডলার, তার মানে 2,90,00,000 মার্কিন ডলার বাংলাদেশকে দিয়েছে। প্রিয় দর্শক, সেই টাকার বাংলা টাকার হিসাব করলে অনেক বড় অ্যামাউন্ট। এই টাকাটা তাও এসেছে 2 জন মানুষের একটা সংস্থা থেকে। ভারতে ভোটারদেরকে ভোটদানে উৎসাহিত করতে USAID এর 2,10,00,000 ডলারের তহবিল নিয়ে করা ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সম্পর্কে দেশটিতে তুমুল বিতর্ক চলছে। ভারতেও তুমুল এই বিষয়ে বিতর্ক চলছে। দেশটির সরকার ও বিরোধীরা ভারতের নির্বাচনী প্রক্রিয়াকে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছে। বিজেপি করছে কংগ্রেসকে, কংগ্রেস করছে বিজেপিকে। শনিবার ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস এই প্রতিবেদনে ভারত USAID এর তহবিল নিয়ে প্রশ্ন করা হয়েছে। USAID এর তহবিলের বিভিন্ন রেকর্ড পর্যালোচনা করে দেখার দাবি করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় এই দৈনিক বলছে, ভারত নয় বরং 2022 সালে এই অর্থ বাংলাদেশে অনুমোদন দিয়েছিল USAID। ইন্ডিয়ান এক্সপ্রেস ফ্যাক্ট চেকে ওই 2,10,00,000 তহবিলের মধ্যে অন্তত 1,34,00,000 ডলার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে বলে দাবি করেছে। এখন ভারতের কিছু পত্রপত্রিকার সাংবাদিকরা এখন একটা যুগশ্বাস, একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে যে ভারতে যে 21 মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে সেটাও নাকি বাংলাদেশে খরচ করার জন্য ভারতকে দিয়েছে। তার মানে বাংলাদেশের শেখ হাসিনা নরেন্দ্র মোদীর নাটকীয়তার এটাও আরেকটা নতুন নাটক, নতুন ছায়াছবি আমাদেরকে কিছুদিন দেখতে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো শক্তিশালী মানুষটা যখন চায়নার সাথে অনেকগুলা কার্যক্রম এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ, নেপাল এবং ভুটান যখন সরাসরি ব্যবসা বাণিজ্যের কথা বলছে এবং চায়না থেকে অস্ত্র আমদানি করা হবে যখন চুক্তি হয়েছে, চায়নার অ্যাম্বাসেডর যখন চুক্তিটি করেছেন, তখন আমেরিকা ভারতকে সাথে নিয়ে চায়নার বিরুদ্ধে এই ধরনের কিছু কাজ করার চেষ্টা করবে। এটা স্বাভাবিক। তাই আপনারা যারা রাজনীতিবিদ আছেন, যারা রাজনীতি করছেন, রাজনীতির মাঠে আছেন, তারা যতটা সহজ মনে করছেন যে চেয়ারটাতে গেলেই আমরা ভালো করে ফেলবো, আপনাদের চরম শত্রু ভারত, আপনাদেরকে বড় মাপের সমস্যায় ফেলবে আমেরিকা, বড় মাপের কুটি চাল চালবে চায়না। এই 3 চালের মাঝে রাশিয়া তো বসেই আছে বিহাইন্ডে, পিছনে। কারণ রাশিয়া শেখ হাসিনাকে জিয়ে রেখেছিলেন বাংলাদেশে, এবং রাশিয়ার সরকার, শেখ হাসিনার সরকারের দুর্নীতির কারণে শেখ হাসিনার বোনের মেয়ে
ইউকের মন্ত্রিত্ব হারিয়েছেন, এখন তাকেও জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এটা একটা বড় মাপের, আমি বলবো ষড়যন্ত্র হোক আর পরিকল্পনা হোক, এত বড় শক্তি পিছনে এখন কাজ করছে, যেই শক্তির কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যদি এই মুহূর্তে ক্ষমতায় যায় তাহলে তারা অসহায় হয়ে যাবে বলেই আমি মনে করছি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নামের কারণে, এই সাইনবোর্ডটির কারণে অনেক বড় বড় তুফান উনি ছাতা ধরতে পারবেন। কিন্তু আপনারা যারা রাজনীতি করেন, আওয়ামী গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা নিয়ে। অন্যদিকে বিশেষ করে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য করেছে, বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলেছে এবং আমেরিকার অনেক সিদ্ধান্ত নিয়ে অনেকে বলতেছে যে ডক্টর ইউনূসের উপর চাপ পড়বে যদি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে। গাইজ আমরা তো জানি যে আওয়ামী লীগ কর্মী যারা আছে তারা কিনা মানে ডোনাল্ড ট্রাম্পকে তাদের দলের লোক ভাবে এবং ডোনাল্ড ট্রাম্পে যাই বলে তারা ভাবে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প বলতেছে। দর্শক শ্রোতা, এইসব কথার কিন্তু কোনো ভিত্তি নেই বা এইসব কথার কোনো কোনো যুক্তি নেই। এই কথাগুলোতে আপনারা কান দেবেন না। ডক্টর ইউনূস কিন্তু আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একদল লোক এইসব কথা বলে, এইসব কথাতে আমি আবারও আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এইসব কথায় কান দেবেন না। আবার এখানে অনেকের বক্তব্য দেখিয়েছি, যাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের নিউজগুলো সবার সামনে রিপ্রেজেন্ট করে, তাদের কিছু ক্লিপ এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।